3.11 ম্যাথটা পারছো? 3.11 কি বলা হচ্ছে? দিয়াশালাইয়ের কাঠি। দেখো দিয়াশালাইয়ের কাঠি, আমি তোমাকে এটা দেখাই। এটা হচ্ছে একটা দিয়াশালাইয়ের কাঠি, এই দিয়াশালাইয়ের বারুদ। এটা মনে করো এই কাঠির মাথার মধ্যে কি আছে দেখো, ওকে ঠান্ডা মাথায় দেখবা এই কাঠির মাথার মধ্যে কি কি দেয়া আছে। ভাইয়া আমার কয়েকটা ম্যাথ বাকি আছে, এছাড়া বাকি সবগুলা কমপ্লিট। ওকে 11 নম্বর ম্যাথটা দেখো, আমি একটু বলে দিই। দিয়াশালাইয়ের কাঠি জ্বালালে তোমার P4S3 এর দহনে, ঠিক আছে? দেখো P4S3 এটার নাম বলো আগে, এটার নাম কি বের করো, তাড়াতাড়ি বের করো, নাহলে গুগল করে বের করো, তাড়াতাড়ি করো। সংক্ষেপ দেখো P4S3 এর নাম কি? দেখো কিছু কিছু নাম শিখাই, যখন তোমরা কিছু কিছু নামগুলা পারবা না, আমার কথাগুলো শুনবা, যখন কিছু নামগুলা পারবা না তখন এটা ইজিলি তোমরা এইভাবে নামগুলা কাউন্ট করবা যে P4, P মানে কি, 4 মানে কি, টেট্রা না? হ্যাঁ, টেট্রা ফসফরাস ট্রাইসালফেট, এটা একটা নাম হতে পারে। আমি তোমাকে বলি, টেট্রা ফসফরাস ট্রাইসালফেট। এই ALX এর টেরা ফসফরাস ট্রাইসালফেট না, দাঁড়া গুগল কি বলে দেখি। টেট্রা ফসফরাস ট্রাইসালফাইড, ট্রাইসালফাইড, সালফেট না সালফাইড, টেট্রা ফসফরাস ট্রাইসালফাইড। হ্যাঁ, ইয়ামিন আক্তার ঠিক বলছে। এইভাবে প্রত্যেকটা জিনিস পড়বা, এইভাবে প্রত্যেকটা জিনিস পড়বা যে এটার নাম হচ্ছে টেট্রা। আচ্ছা, যদি মনে করো নামটা পারতেছো না, তখন তুমি এই 4 কে ধরবা। 4 মানে হচ্ছে টেট্রা, ভালো করে বুঝবা, টেট্রা। আর 1 মানে হচ্ছে মনো, এইটা মনে রাখবা, মনো মনো। তারপরে 2 হচ্ছে ডাই, এই নামগুলো মনে রাখবা। এগুলো হচ্ছে ইউপ্যাক নামগুলো যে আছে, ইউপ্যাক নামকরণের ধরন। তাহলে এইটার নাম হচ্ছে টেট্রা ফসফরাস ট্রাই সালফাইড। ফসফরাস এটা লিখছিস সেসকিউ সালফাইড, হ্যাঁ এটাও হয়, এটাও হয়। এটার নাম হচ্ছে ফসফরাস সেসকিউ সালফাইড, এটাও হয়, ঠিক আছে, এটাও হয়। এটার আরো একটা নাম হয় ট্রাই ফসফরাস সালফাইড, ট্রাই সরি ট্রাই সাল কিটা সালফিউরেটেড ফসফরাস, এটা ট্রাই সালফিউরেটেড ফসফরাস। অনেকগুলা নাম আছে, দেখো শিখতে কোনো সমস্যা নাই, গুগল থেকে বের করবা, এটার অনেকগুলা নাম আছে। দেখো টেট্রা ফসফরাস ট্রাই সালফাইড, টেট্রা ফসফরাস ট্রাই সালফাইড। আচ্ছা, এই বোর্ডটা অনেক সুন্দর, হ্যাঁ লিখে মজা এটা বোর্ডে। এটার আরেকজন নাম বলছে ফসফরাস, এইগুলা কিন্তু পরীক্ষায় চলে আসে, তখন বলবে ভাই বইয়ের বাইরে আসে, সেসকিউ সালফাইড, ভাই বইয়ের বাইরে থেকে আসে, এটা বইয়ের বাইরের জিনিস না, ঠিক আছে। এটা হচ্ছে এই বারুদের মধ্যে থাকে। এখন বারুদের মধ্যে শুধু এইটা থাকে না, এখানে কিছুটা পরিমাণ গান পাউডারও থাকতে পারে, কিছুটা পরিমাণ। বারুদে শুধুমাত্র এইটাই থাকবে, এটার কোনো গ্যারান্টি নাই, কারণ এটা জ্বলবে না, জ্বলতে তো সাহায্য করবে অন্য কিছু, তাই না? তো এই জিনিসটা একটু বুঝতে হবে। তো যাই হোক, এটা বলা হয়েছে, এইটাকে আরো বলছিলাম আমি হচ্ছে ট্রাই, ইংলিশে লিখি ট্রাই সালফিউরেটেড ফসফরাস। দেখো প্রত্যেকটা জিনিস পড়ার সিস্টেমটা আমি শেখাবো, আমি কিন্তু তোমাদেরকে ধরে ধরে এই মুখস্থ করা শেখাবো না ভাই। আমি আবারও বলতেছি, ওই 10 ঘন্টা ক্লাস করে ইয়ে করে লাভ নাই, ঠিক আছে। এখন চলে আসি, এই তিনটার নামকরণ যদি তোমাকে এটা বলে যে এটার নাম কি, বা যদি এখানে বলে ফসফরাস
সেসকিউ সালফাইডের নাম কি বা সংকেত কোনটা, তখন তোমাকে এটা লিখতে হবে। যাই হোক, এখন আমরা চলে আসি এখানে প্রশ্নটা কি বলছে। প্রশ্নটাতেই অ্যান্সার দেয়া আছে। বলা হয়েছে যে দিয়াশালাইয়ের একটা কাঠি জ্বালালে কাঠির মাথায় আছে হচ্ছে P4S3। এখন তুমি জানো এটা দহন মানে অক্সিজেন দ্বারা জারণ। এটা যখনই অক্সিজেনের সাথে দহন করছে তখন কি তৈরি হয়েছে এখানে বলেই দিছে, দহনের ফলে। দহন মানেই কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এইটুকু কনফার্ম। ঠিক আছে, এরপরে দেখো এটা তৈরি করছে হচ্ছে P4O10। এটা বলো দেখি এটার নাম কি? P4O10 এটা জানা যাচ্ছে। ঠিক আছে, দেখো P4O10 তৈরি হবে। এখন চিন্তা করো যে ভাইয়া সালফার তাহলে কি করবে? সালফারের অবশ্যই কি করবে, জারণ ঘটবে, তাহলে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এটা বলা আছে তোমাকে, তোমার কোশ্চিনটাতে এটা বলা আছে। এটা কিন্তু বাইরে থেকে কোনো কোশ্চিন বলে নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এইটা তোমার উৎপন্ন হবে P4O10। P4O10 এর নাম বলো। এইটার সাদা ধোঁয়া তৈরি হবে, সাদা ধোঁয়া তৈরি হবে। এখন দেখো ফসফরাস পেন্টক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড হবে কারণ 2 দিয়ে ভাগ হইতে পারে। ডাইফসফরাস বলা যায় না? ডাইফসফরাস বলা যায়? ফসফরাস পেন্টক্সাইড হবে। ঠিক আছে, পেন্টক্সাইড এটা হবে। ঠিক আছে, শোনো, যখনই কোনো কিছু পারবা না গুগল বাবাকে বলবা। ঠিক আছে, গুগল বাবাকে বলবা, আমার থেকে ভালো অ্যান্সার পাবা। আচ্ছা, যদি বলে যে ফসফরাস পেন্টক্সাইডের, আমি আবারও বলি এগুলো মেডিকেল টাইপের কিছু কোশ্চেন বলি, ফসফরাস পেন্টক্সাইডের কি রকম ধোঁয়া তৈরি হয়, এটা বইয়ের কোশ্চেন কিন্তু কোশ্চেন থেকে তুলে দিবে। এই যে এইটা, ঠিক আছে, আর সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। তো আমার কি কমপ্লিট, আমার রিঅ্যাকশন কমপ্লিট, আমার রিঅ্যাকশন কমপ্লিট। এবং রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার কি করতে হবে, সমতা করতে হবে। সমতা করে ফেলো, সমতা করো, সমতা করো, তাড়াতাড়ি করো। এখানে 4 আছে, এখানে 4 আছে, ওকে ডান। এখানে 3 আছে, এখানে 1 আছে, তুমি এখানে আগে 3 দিয়ে সমতা করো, হয় কিনা দেখো। 3 দিয়ে সমতা করলে এটা 3টা অক্সিজেন হয়ে গেল 6টা, আর এখানে হচ্ছে 10টা। 6 আর 10 16টা, তার মানে যদি আমি এখানে 8 দেই মিলে কিনা দেখো, এখানে 8 দিলে মিলে কিনা। প্রথমেই আমি বলছি যখনই একটা ম্যাথ করবা, ম্যাথের কয়েকটা প্রসেস আছে। ম্যাথ করার সময় ফার্স্ট প্রসেস হচ্ছে তোমাকে রিঅ্যাকশন কমপ্লিট করতে হবে। রিঅ্যাকশন কমপ্লিট করবা, রিঅ্যাকশন কমপ্লিট করার পর সমতা করবা। আমি আবারও বলি, যাদের যাদের প্রবলেম আছে সমতা করবা, সমতা করতেই হবে। সমতা করার পর দেখবা কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক। এই অধ্যায়ে আমাকে মানে মিডিয়াম তো এক্সপার্ট বানায় দিচ্ছে এই অধ্যায়ের, সব মিডিয়ামের এই অধ্যায়ের ক্লাস আমার। তো যাই হোক, এখানে আমার সমতা করা শেষ। এখন আমি দেখবো কার সাথে কার সম্পর্ক। কিভাবে দেখবো কার সাথে কার সম্পর্ক? প্রশ্নটা পড়বো, প্রশ্নটাই ভালো করে বুঝো। দিয়াশালাইয়ের একটা কাঠি জ্বালাইছি আমি, জ্বালানে মাথায় এটা ছিল, মাথায় এটা থাকার পর অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এটা তৈরি করছে আর সালফার ডাইঅক্সাইড তৈরি করছে। শেষ আমার এই পর্যন্ত। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে। এখানে এই যে পুরা রিঅ্যাকশনটা, এটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। 1 অ্যাটমসফিয়ার চাপে 0.062 গ্রাম ফসফরাস সেসকিউ সালফাইড, 0.062 গ্রাম। তাহলে এইটা হচ্ছে ডাব্লিউ এর মান। ঠিক আছে, বাই বাই। দেখো এইটা হচ্ছে আমার ডাব্লিউ এর মান। তুমি জানো ডাব্লিউ থাকলে আমার এখানে এম এর মান আমি এমনি বের করে নিতে পারি। আচ্ছা, এম এর মান বের করো, এম এর মান বের করো। তাহলে এই জায়গাটাতে তুমি সম্পর্কটা পাচ্ছ কার সাথে কার। এখন বলছে যে একটু বোঝার চেষ্টা করবা, এখানে দহনে এত গ্রাম সালফাইডে উৎপন্ন সালফার ডাই অক্সাইডের আয়তন কত, তাহলে সম্পর্কটা কার সাথে কার, এর সাথে এর। একটু চিন্তা করো, সম্পর্কটা কার সাথে কার, সম্পর্কটা কার সাথে কার। সম্পর্কটা কার সাথে কার, সম্পর্কটা কার সাথে কার। সম্পর্কটা হচ্ছে তোমার এই P4S3 এর সাথে সালফার ডাই অক্সাইডের। তাহলে তুমি সেম ভাবে ম্যাথ করো যে n of P4S3 is divided by n of SO2
ইজ ইকুয়াল টু 1/3। আর এখানে এই P4S3 এর কি দেয়া আছে W/M। গুড, ভেরি গুড, সবাই এটা বুঝবা, আমি তোমাদেরকে বলতেছি এর বাইরে ম্যাথ আসবে না, এর বাইরে ম্যাথ আসবে না। তার মানে তুমি জানো এইটার জন্য আমার কি লাগবে W/M, আর এইটার জন্য লাগবে হচ্ছে PV/RT। দেন এখান থেকে তুমি 1/3 বের করো, দেন এখান থেকে তুমি V অফ SO2 টা বের করে নাও। V অফ SO2 বের করলেই তোমার অ্যান্সার চলে আসবে। V অফ SO2 এর সাথে বের করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তোমরা আজকে ম্যাথগুলো করে দেখো, তোমরা কোনোদিন শেখো নাই যে লিমিটিং রিয়েজেন্ট প্রশ্ন পড়েই বুঝতে পারবা। আমি লিমিটিং রিয়েজেন্ট প্রশ্ন পড়ে বুঝাবো যে লিমিটিং রিয়েজেন্ট কিভাবে বের করতে হয়, বা এইখানে লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে। আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বুঝাবো যে এটা লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে। আর পড়বা কিভাবে, প্রত্যেকটা প্রশ্নের মিনিং করবা, প্রত্যেকটা প্রশ্নের মিনিং বের করতে হবে, প্রত্যেকটা প্রশ্নর মানে নাম কি তুমি না জানতে পারো, আমিও না জানতে পারি, ইটস নট আ বিগ ডিল, জানে নিব, গুগল বাবার কাছে জেনে নিব, কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে। তোমাকে এইটা বলতে পারে P4O10 এর কোন কোন কালারের বা কোন রঙের ধোঁয়া সৃষ্টি হয়, সাদা, কালো, নীল, তখন তুমি কিভাবে করবা? ধন্যবাদ সবাইকে। আচ্ছা চলে আসি, আমরা স্লাইড 2 এ যাব। ভাইয়া 3.9 এর খ কিভাবে হবে? 3.9 এর খ, আচ্ছা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, আমি এটা বলে দিছিলাম ভাইয়া, এটা আমি বলে দিছিলাম, এটা রিয়াকশন করে দিছিলাম ফাহমিদা বেগম, তোমার আমি রিয়াকশনটা বলে দিছিলাম। এটা এই দেখো, এটা কিন্তু আমি হোয়াইট বোর্ডের সফটওয়্যার ইউজ করতেছি, সো সম্মান দিবা এটাকে। সরি, হোয়াইট বোর্ড বলি কি, এটা ডিজিটাল বোর্ডের সফটওয়্যার ইউজ করতেছি, সো এটাকে সম্মান দিবা এবং ক্লাসগুলা করো। বুঝছি না ভাইয়া, আচ্ছা বুঝছো না ভাইয়া, ঠিক আছে বলে দেই। এখানে বলা হয়েছে প্রশ্ন পড়ো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে মানটা লেখো T ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অ্যাটমসফিয়ার P ইকুয়াল টু হচ্ছে 1 ATM। এটা ল্যাগ করতেছে আমার পিসিতে, কারণ হচ্ছে আমার পিসিটা মনে হচ্ছে স্লো একটু, দেখছি আবার রেকর্ডেড ক্লাসে। আচ্ছা এখন দেখো আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। ভি এর মান দেয়া আছে হচ্ছে তোমার এখানে 100 লিটার, যা বলা আছে তাই লিখো। 100 লিটার একটা বেলুনে হাইড্রোজেন গ্যাস পূর্ণ করতে হবে। এটা একটা বেলুন, এই বেলুনে তুমি কি গ্যাস পূর্ণ করবা? হাইড্রোজেন গ্যাস পূর্ণ করবা। এখন দেখো এই হাইড্রোজেন গ্যাস পূর্ণ করতে হবে, এখন বলছে প্রয়োজনীয় আয়তনে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে। এখানে প্রয়োজনীয় আয়তন, এই যে প্রয়োজনীয় আয়তন বলতে আমার 100 লিটার হাইড্রোজেন গ্যাস, এই যে প্রয়োজনীয় যে আয়তনটা, প্রয়োজনীয় আয়তন দেখো, প্রয়োজনীয় আয়তন হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম উত্তপ্ত লৌহ, লৌহ হচ্ছে আয়রন, আর স্টিম মানে কি H2O, স্টিম। যখনই তোমার দেখবা আয়রন যখন স্টিমের সাথে রিয়াকশন করবে ভাইয়া, তখনই দেখবা এদের একটা মিক্সড অক্সাইড তৈরি হয়। এটা আমি বারবার বলি, FeO ইন্টু হচ্ছে Fe2O3। এইটাকে একসাথে বলা হচ্ছে ফেরোসো ফেরিক অক্সাইড, এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি Fe3O4। এটা হচ্ছে আমার মিশ্র তৈরি করে যখনই আয়রন স্টিমের সাথে বিক্রিয়া করে। আয়রন কিন্তু নর্মাল পানির সাথে বিক্রিয়া করলে হয় ফেরাস অক্সাইড তৈরি করবে, না হয় ফেরিক অক্সাইড তৈরি করবে। বেশিরভাগ সময় তৈরি করবে হচ্ছে ফেরাস অক্সাইড। ফেরিক অক্সাইড তৈরি করবে যখন এটা স্টিমটা না হট ওয়াটার দিবে, তখন ফেরিক অক্সাইড তৈরি করার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। আমার কথাটা ভালো করে বুঝবা, আমার কথা বুঝলে তুমি ইনশাআল্লাহ সব ম্যাথগুলো পারবা। দেন হাইড্রোজেন তৈরি করবে, দেন তুমি এটাকে রিয়াকশন করো, দেন ইজিলি পারবা। এবার বুঝছো ফাহমিদা বেগম? তাড়াতাড়ি বলতে হবে কারণ আমরা আজকে একটু ম্যাথগুলা টানে করব, ঠিক আছে? এবার বুঝছো? দেন দেখো সম্পর্কটা কার সাথে কার, এখানে তোমার কি কি দেয়া আছে সেটা দেখো। এখানে বলছে এত ডিগ্রি এত বেলুনের চাপে কত গ্রাম লৌহ ইয়ে করতে হবে, ঠিক আছে? প্রয়োজনীয় আয়তনে হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম লৌহ তৈরি, লৌহ স্টিমের মধ্যে বিক্রিয়া করতে হবে। দেন তুমি এখান থেকে লৌহ স্টিমের বিক্রিয়া করতে হবে, দেন এখান থেকে ডাব্লু অফ আয়রনটা বের করে নাও, ডাব্লু অফ আয়রনটা বের করে। এবার বুঝছো? আচ্ছা খুবই ভালো কথা, চলে আসি 3.3।
দেখো 3.3 বিক্রিয়ার ভর থেকে উৎপাদ। ভাইয়া 3.22টা আপনি করাই দিছিলেন, কিন্তু আমি মানটা বার করতে পারছি না। ভাই প্রাচী, তুমি কেন পারছো না? 3.22 তুই বাইর করতে পারছ না কেন? এই গাধা, লাথি মারে উড়াই দিব একদম। বর্ধক কোথাকার। এই দাঁড়া, হেড অফিস থেকে আমার ফোন আসছে, সবাই চুপচাপ থাক। হ্যালো, পড়াচ্ছি বাসায়, মামিদের বাসায়। বাই। 3.22 দেখো, আমি 3.22-এ কি বলছিলাম? 3.22-এর প্রশ্নটা ছিল 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি একটু লিখে দেই, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে। দেখো আমি সবার প্রশ্ন শুনবো, এই যে সবাই ক্লাস করবি, প্রশ্ন করবি, আমার ভালো লাগবে, আমার তো খুবই পছন্দ এইসব প্রশ্ন। তোরা শিখবি, আমিও শিখবো, শিখতে শিখতেই যতদূর। ঠিক আছে, ভি বার করতে বলছিলেন, দাঁড়া প্রাচী একটু দাঁড়া। 3.22 আমি দেখাই দেই, ও যেহেতু বললো আমি দেখাই দেই। ঠিক আছে, দেখো চাপে তোমার কি বলা হয়েছে, 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট এর বিস্ফোরণ হলে নিচের একটা রিয়াকশন তৈরি হয়, সেটা হচ্ছে, এটা রিয়াকশনটা দেয়া আছে, ভালো করে বুঝো, এখানে রিয়াকশনটা দেয়া আছে। এটা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খুব সুন্দর লাগতেছে বোর্ডটাতে লিখতে। আর পানি আছে, এটা বুয়েটে আসার মতো একটা অঙ্ক এটা, কারণ এখানে অনেকেই ধরতে পারবে না জিনিসটা। আচ্ছা, এই জায়গায় বলছে যে এই বিস্ফোরণের ফলে কত লিটার, ভালো করে বুঝবা, কত লিটার গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা ভাইয়া, আমার প্রথম জানা দরকার ফেস কি জিনিস, ফেস মানে দশা, এটা একটু ভালো মতো বুঝতে হবে। দেখো গ্যাস বলতে আমি এইখানে তিনটাকেই বুঝবো, আমি একটু বোঝার চেষ্টা করো, এখানে গ্যাস বলতে আমি তিনটাকেই বুঝবো। কেন তিনটাকে বুঝবো? কারণ এইটাও ভ্যাপার হিসেবে আছে, ওয়াটার ভ্যাপার হিসেবে আছে, তার মানে এটাও একটা গ্যাস। ক্লিয়ার? তার মানে এইখানে বলা হচ্ছে 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, তার মানে এটা ডাব্লিউ এর মান দেয়া ভাইয়া, এটা ডাব্লিউ এর মান তোমার একটা দেয়া, এটা তুমি এম এর মানটা বের করবা। তার মানে এইটুকু 10 গ্রামের মধ্যে কতটুকু নাইট্রোজেন বের হয়েছে, এইটুকু 10 গ্রামের মধ্যে কতটুকু ওয়াটার বের হয়েছে, আবার এইটুকু 10 গ্রামের মধ্যে কতটুকু অক্সিজেন বের হয়েছে, এই তিনটাই বের করতে হবে। দেন তুমি পাবা ভি অফ নাইট্রোজেন, তুমি বের করে নিতে পারবা, ভি অফ H2O বের করবা, ভি অফ O2 বের করবা। দেন এই তিনটাই কি করতে হবে, যোগ করবা, তিনটাই যোগ করবা, দেন তুমি বুঝতে পারবা যে এটা মোটটা কত হবে, মোট গ্যাস বের করতে হবে। আমার কথা বুঝতে পারছো এবার? ক্লিয়ার? দেখো ক্লিয়ার হয়েছে কিনা। প্রত্যেকটার এম এর মান আলাদা আলাদা বাইর করতে হবে, তাই না? একটা কানের নিচে বাড়ি মারবো একদম, গাধার দল কোথাকার। প্রত্যেকটার এম এর মান কেন বের করবি গাধা? তুই শুধুমাত্র NH4 NO3 এর এম এর মান বের করবি। তোর ইকুয়েশনটা এরকম হবে, n of NH4 NO3 is divided by n of N2 is equal to 2/2। দেন তুই এখানে ইকুয়েশনটা বের করবি W by M ইকুয়াল টু, এটার মান বের করবি এখানে যেহেতু PV by RT। দেন এখান থেকে 1 বের করবি, দেন এখান থেকে V এর মানটা বের করবি। সেম ইকুয়েশনটা তুই দ্বিতীয় ইকুয়েশনটা লিখবি হচ্ছে n of NH4 NO3 is divided by n of H2O is equal to হচ্ছে 2/4। দেন এখান থেকে তুই বের করবি W by M, এখানে বের করবি হচ্ছে PV by RT। দেন এখান থেকে 2/4 এটা লিখবি আগে, দেন এখান থেকে 2/4 লিখার পর V of H2O বের করবি,
দেন তুই আবার এই সেম ইকুয়েশনটা করে বের করবি। তুই যদি আমার কাছে এই অধ্যায় না পড়ে বুঝতে না পাইস, তুই জাহান্নামের চৌরাস্তায় গেলেও এই অধ্যায় পড়ে বুঝতে পারবি না। 3.13 এত প্রশ্ন আসতেছে এখন, ও বাবা গো। হ্যাঁ, কি বলছো? 3.13 এর খ, জলীয় দ্রবণ। না, জলীয় দ্রবণ বলতে তুমি এখানে জলীয় দ্রবণ অ্যাকোয়াস সলিউশন দিবা। জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম ইয়ে করবা, অ্যাকোয়াস সলিউশন দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু গুহ স্যারের বইটা করাবো, বইটা দিত ওই গাণিতিক প্রশ্ন। গুহ স্যারের কিছু কিছু ম্যাথ আছে, আমি একটু দেখাবো। হ্যাঁ, আর দেখো, তোমাদের যদি বই কেনার টাকা পয়সা না হয় তাহলে একটা বই কিনে নিবা। আমি বইয়ের কিন্তু আমার সাথে ঝামেলা করবা হচ্ছে বইয়ের নিয়মে। আমি বইয়ের নিয়ম সাধারণত ফলো করি না। দেখো, মেট্রো পাবলিকেশনস এর একটা বই আছে। মেট্রো পাবলিকেশনস এর বইটাতে তোমরা হচ্ছে দেখবা যে সব টাইপের ম্যাথ গুলা দেয়া আছে। তোমরা আমার সাথে কিন্তু নিয়মে মিলবে না, আমার সাথে একটা নিয়মেও মিলবে না, কিন্তু হচ্ছে তুমি কোশ্চিন গুলা পাবা। এই কোশ্চিন গুলার জন্য হইলো বইটা কিনতে পারো, বইটা ভালো, খারাপ না, বইটা ভালো। আমি বইটা কথা মানে বলতে পারি যে আনডাউটলি বইটা ভালো। আচ্ছা, এখন তোমার কথা হচ্ছে জলীয় দ্রবণ মানে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, যেটা আমি তোমাদেরকে একটু দেখাই। ও বললো যেহেতু দেখাই দেই। আচ্ছা, 3 কত বলছে? 13 খ। আচ্ছা, একটু দেখার চেষ্টা করবা আর বোঝার চেষ্টা করবা। প্রশ্নটা বলছে হচ্ছে 27°C তাপমাত্রা ও 750 মিলিমিটার অফ মার্কারি চাপে 2 লিটার ক্লোরিন গ্যাসকে, 2 লিটার ক্লোরিন গ্যাসকে, এই যে ক্লোরিন গ্যাসকে কি বলছে? পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে, পটাশিয়াম আয়োডাইড জলীয় দ্রবণ থাকলে অবশ্যই পাশে অ্যাকোয়াস লিখে দিবা। জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন তৈরি হবে? তাহলে দেখো, যখনই রিঅ্যাকশন কমপ্লিট করার ব্যাপারটা আসে, যখনই দেখবে এরকম গ্যাস আছে বা HCl আছে বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক, যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে, তখন কি করবে? তড়িৎ ধনাত্মক যে ধাতুটা আছে সে কি করবে? এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, KCl প্লাস আয়োডিন, এটা হয়ে যাবে। ঠিক আছে, তখন তুমি কি করবা? সমতা করবা। ভালো করে বুঝো, রিঅ্যাকশন মেইনলি হয় হচ্ছে ইলেকট্রন, দেখো রিঅ্যাকশন মেইনলি হয় হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর কারণে। ইলেকট্রন হয় শেয়ারিং হয়, কিছু জায়গায় আদান প্রদান হয়। ঠিক আছে, আমার কথাটা বুঝবা যে তড়িৎ ঋণাত্মকতা মানে কি, এটা একটু বুঝবা। তড়িৎ ঋণাত্মকতা মানেটা কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রনটাকে নিজের দিকে টানে আনা, মানে শক্তিশালী একটা হিসাব কিতাব। বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টানে আনা, আর কিচ্ছু না। এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমি দেখাবো তড়িৎ ঋণাত্মকতা, খুব ভালো মতো দেখাবো। তাহলে এখন আমার সমতা করো, সমতা করলে অ্যান্সার পেয়ে যাবা। আর করে দিতে হবে ফাহমিদা বেগম, করে দিতে হবে, এটা সহজ আছে। আর মনে হয় করে দিতে হবে না, PV/RT দিয়ে করবা। এখানে যে কোনো বইয়ে যাও না কেন, এখানে 2-3টা ধাপে ম্যাথ করা হবে, বুঝছো? যে কোনো বইয়ের করো না কেন। আচ্ছা, গুহ স্যারের কিছু কিছু বই ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমি একটু বলবো। গুহ স্যারের ম্যাথগুলা এই টপিকসের। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই অধ্যায়টা করে তারপর গুহ স্যারের ম্যাথগুলো আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা মনে হয় ওটা পারবো, সমস্যা নেই। না ভাইয়া, আর লাগবে না, ওকে ডান। চলে আসি আমাদের যে 3.3, আমাদের টপিকস হচ্ছে বিক্রিয়ার ভর থেকে উৎপাদের ভর আয়তন নির্ণয়। বিক্রিয়ার ভর থেকে উৎপাদ গ্যাসের ভর ও আয়তন নির্ণয়। উৎপাদ গ্যাসের ভর ও আয়তন নির্ণয়। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা টপিকস। আচ্ছা, তো দেখো, বিক্রিয়ার ভর থেকে উৎপাদ গ্যাসের ভর ও আয়তন নির্ণয়, এই টপিকসটা তুমি যখন দেখতে যাবা, এটা এর আগে আমি করাই দিছি। ভর থেকে, বিক্রিয়ার ভর থেকে উৎপাদ গ্যাসের ভর ও আয়তন নির্ণয় টপিকস বাদ দাও, নর্মাল বিষয় আসো। নর্মাল যে টাইপের ম্যাথ করাইছি আমি, ঠিক সেই টাইপেরই ম্যাথটা আবার করাবো। ঠিক আছে, এখন চলে আসি। এখানে বলা হয়েছে 3.24। সবাই ম্যাথগুলো একটু ভালো মতো, হাজারি স্যারের বই নিয়ে বসো। 3.24
এই ম্যাথ করলে আর জীবনে তুমি কোথাও আটকাবা না। প্রশ্ন দেখো, কপার পাইরাইটস, কপার পাইরাইটস এর সংকেত কি? Cu2s। এটা আরেকটা নাম আছে, বলো। কপার পাইরাইটস থেকে কপার ধাতু নিষ্কাশনকালে সালফার ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে তুমি বুঝতে পারতেছো এটার প্রোডাক্ট হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়েছে। তো এই অক্সিজেনটা কোথা থেকে পাইলো ভাইয়া? অক্সিজেনটা তো জাহান্নামের চৌরাস্তা থেকে আসে নাই, অক্সিজেন পাইছে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করছে দেখে। কথাটা বুঝবা, এখানে কিন্তু অক্সিজেন বলাই নাই যে অক্সিজেনের দহনের ফলে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এখানে ডিরেক্টলি বলছে কপার পাইরাইটস থেকে কপার ধাতু নিষ্কাশনকালে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এই সালফার ডাই অক্সাইড গ্যাসটাই কিন্তু H2SO4 উৎপাদনে ব্যবহার করা হয়। এটা বলা হয়েছে তোমাকে জাস্ট মাথা হ্যামারিং করার জন্য, আর কিছু না। তো বলা হয়েছে 100 গ্রাম কপার পাইরাইটস থেকে, এইটা দেয়া আছে 100 গ্রাম তো না, 100 কেজি, তাহলে W ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 100 কেজি। তাহলে কেজি থেকে আমি কিসে নিয়ে যাব, কারণ আমি এটার এম এর মানটা বের করব হচ্ছে গ্রাম পার মোলে। গ্রাম পার মোলে যদি বের করি, তার মানে আমাকে এই জায়গাটাতে বের করতে হবে, এই জায়গাটাতে আবারও বলি 100 কেজিকে তোমাকে কিসে বের করে নিতে হবে, এটাকে তুমি একটা গ্রামে কনভার্ট করো, ঠিক আছে? গ্রামে কনভার্ট করো। আর কারণ আমি এখানে এম এর মানটা নিব হচ্ছে গ্রাম পার মোলে। এখন বলা হয়েছে যে কত পরিমাণ, দেখো কয়েকটা জিনিস বলবা এখানে, দেখো কত পরিমাণ, যদি কত পরিমাণ বলে তাহলে ডাব্লু বের করবা। যদি তোমাকে বলে কি পরিমাণ দ্রবণ, তখন তুমি ভি বের করবা। যদি বলে কত বা কি কত ml দ্রবণ, তখন তুমি ভি বের করবা। এগুলা বাচ্চামি জিনিস, এগুলা তোমরা ছোট, এই জন্য শিখাইতে হচ্ছে। তো এখন দেখো সালফার ডাই অক্সাইড আর কি হবে বলো দেখি, এখানে কপারের অক্সাইড Cu2O তৈরি হবে, ঠিক আছে? তাহলে দেখো এইটাও গ্রামে কনভার্ট করতেছে, এটাও আমি গ্রাম পার মোলে নিয়ে আসলাম, ভালো করে বুঝো। এখন বলছে 100 ডিগ্রি সেলসিয়াস 100 কেজি কপার পাইরাইটস থেকে কি পরিমাণ সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে তার ভর ও আয়তনে SATP তে বের করো। ভাইয়া এই কন্ডিশনটা কিসে? কন্ডিশনটা হচ্ছে SATP তে, কন্ডিশনটা হচ্ছে SATP তে। SATP মানে কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে SATP যখনই তোমাকে বলছে, তার মানে সম্পর্কটা তো আমার এর সাথে এর, আর কিছুই না। একবার আমি এর ডাব্লু বের করব, একবার আমি এর ভি বের করব। যেহেতু SATP তে বলছে, তার মানে তুমি জানো যখন তুমি সম্পর্কটা এরকম দুইটা সম্পর্ক হবে, N of Cu2S ডিভাইডেড বাই N of সালফার ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু, এখানে আমার মনে হয় সবকিছুই ঠিকঠাক আছে। অক্সিজেন তিনটা না, অক্সিজেনের সমতা করতে হবে, অক্সিজেনের সমতা করতে হবে। এখানে যদি আমি 3 দেই, 3 দুগুণে 6টা হয়ে গেল। সালফার ডাই অক্সাইডে 2 দিতে হবে, এখানে আমার 2 দিতে হবে, এখানে আমার 2 দিতে হবে। আচ্ছা দেখো তাহলে সম্পর্কটা এর সাথে এর, তার মানে আমার এটা 2/2 হবে। তার মানে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এর আমার W/M আমার জানা, ভালো করে বুঝবা, কারণ এর আমি ভরটা জানি এবং আণবিক ভর আমি বের করে নিছি। তার মানে এটা W/M বের করবা, আর এইটার বের করবা, যেহেতু ভর চাইছে, একবার ভর চাইছে আর একবার আয়তন চাইছে, তাহলে এটারও W/SO2 বের করবা একবার, আর M/SO2 বের করো, বাস। দেন এখান থেকে একটা সমীকরণ থেকে তুমি W of সালফার ডাই অক্সাইড বের করে নিলে, সরি হ্যাঁ, W of সালফার ডাই অক্সাইড বের করে নিলে। দেন আবার তুমি এই সেম সমীকরণটা লিখো, N of Cu2S is divided by N of সালফার ডাই অক্সাইড is equal to 2/2। দেন এখান থেকে উপরে W/M লিখো, আর নিচে লেখো, যেহেতু এটা SATP তে বের করতে বলছে, তাহলে বিভাগ 24.789 লিখো। দেন এখান থেকে তুমি V of SO2 বের করে নাও। কিরে তুই আসছিস কেন অসরুদ্দিন? এই বোঝা গেছে জিনিসটা, বোঝা গেছে? সবাই দেখো জিনিসটাকে বোঝা গেছে? সহজ না জিনিসটা? এখানে দুনিয়ার ক্যাচাল কিভাবে এ করছে, হ্যান করছে, ত্যান করছে, এত কিছু করার দরকার আছে? আমার ইজিলি না একই নিয়মে সব ম্যাথগুলো হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি এই ম্যাথ দিয়েই আমি তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টার পড়াবো, ফোর্থ চ্যাপ্টারও পড়াবো, এই প্রসেস দিয়েই। আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার না জিনিসটা? মজা লাগতেছে ম্যাথগুলো? মজা লাগতেছে? ক্লিয়ার? ম্যাথগুলো কি খুব মজা না? আজকে মিডিয়ামে কয়টা রিভিউ দিবি বল? মিডিয়ামে কয়টা রিভিউ যাবে? ভাইয়া পিডিএফটা দিয়েন প্লিজ। আমি পিডিএফটা দিব না, যেটা এখন বাস্তব সত্য কথা।
তুই আসছিস ইয়ে কি যেন এর নাম, অসরুদ্দিন, তুই আরে বাবা লাভলে, লাভলে তুমি মজা বলছো। তুই যে ক্লাস করিস না, তুই যে নেত্রী একটা, ক্লাস করার তো নাম নাই তোর কোনো। বরদত্ত দেখা। अच्छा मजा आया, कुछ तो मजा आया, मजा आने के लिए ही मैं हम तुमको सिखा रहे हैं। 3.25। আর সব থেকে মজা লাগতেছে আমার এই হোয়াইট বোর্ড, এই বোর্ডটাতে পড়ায়, বুঝছিস? এই বোর্ডটা অনেক সুন্দর। এটা হচ্ছে ডিজিটাল ইয়ে আছে না, তোর হচ্ছে ডিজিটাল বোর্ডের ইয়ে। ভাইয়া এক সূত্র দিয়ে কি আরো 2 চ্যাপ্টার হবে? অফকোর্স আমি তোদেরকে এইটাও শিখাবো। তোরা মার্বেলের অঙ্ক করছিস, কিন্তু আমি একটা লোহা ঢুকায় ম্যাথ শিখাবো। আমি লোহা ঢুকায় ম্যাথ শিখাবো তোদেরকে। আমি একটা কোন আইসক্রিম ঢুকায় তোদেরকে ম্যাথ শিখাবো ফার্স্ট চ্যাপ্টারে। একটা খালি পাত্রে কোন আইসক্রিম ঢুকাইলে ওই কোন আইসক্রিমের ব্যাসার্ধ কত, কোন আইসক্রিমের যে কোনটা আছে ওর ব্যাসার্ধ কত সেটাও বের করা শেখাবো। ঠিক আছে? হোয়াইট বোর্ড চাই, ব্ল্যাক বোর্ডে কর। ব্ল্যাক বোর্ডে আসলে চোখের ক্ষতি হয় না, গাধা গোদাগার। দেখ আমি এর আগে ম্যাথটা আমি এইভাবে করাইছিলাম। এটা একটা খালি পাত্র, এই খালি পাত্রের মধ্যে একটা কোন আইসক্রিম ঢুকাইছি, এই কোন আইসক্রিম ঢুকাইছে, এটা অশ্রুরা করছে, এটা অশ্রুদেরকেই পড়াইছি। ঠিক আছে? এখন এখনো স্ক্রিনে অনেক কষ্ট করে তাকায় আছিস, তুই চলে যা। আল্লাহ আছি, তুই স্ক্রিনে কষ্ট করে তাকায় আছিস, সেটা আমার কষ্ট না? এই কোণের তো একটা ব্যাসার্ধ আছে, এই কোণের কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করে সেটাও আমি দেখাইছিলাম অশ্রুদেরকে। এই যে ব্যাসার্ধ এইটুকু, এইটুকু। তো এই ব্যাসার্ধটা এগুলা হচ্ছে মনে কর যে ব্রেন স্ট্রমিং ম্যাথ টাইপের। ঠিক আছে? এই জিনিসগুলো আমি দেখাবো সব, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা 2.25 কি বলছে? একজন পর্বত হিমালয়, একটা হিমালয়ে গেছে পর্বত আরোহী। এই সবার কাছে কি বই আছে সামনে? আমি কিন্তু কোশ্চিন লিখতেছি না এই জন্য, শুধুমাত্র তোদের কাছে বই আছে দেখে, নাহলে এই কোশ্চিন লিখতে আমার অনেক সময় যাবে। সকল গাধা এবং গাধীর দলগুলা, সবার কাছে কি বই আছে? গুড, ভেরি গুড। দেখো এর পরের যে ব্যাচটা পড়াবো সেটা একটু আপডেটেড ভাবে পড়াবো, কোশ্চিন তুলতে হবে। দেখো একজন হিমালয় পর্বত আরোহী দৈনিক শক্তি অর্জনের জন্য, একজন মানুষ, এটা আচ্ছা, এই মানুষটার দৈনিক শক্তি অর্জন করতে তোমার কি বলছে? দৈনিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায়, ভালো করে বুঝবা, প্রতি ঘন্টায় যা যা ডাটা দেয়া আছে 1 আওয়ারে, যা যা ডাটা দেয়া আছে লিখবা। 1 আওয়ারে 35 গ্রাম গ্লুকোজ লাগে। গ্লুকোজ মানে C6H12O6 লাগবে, ঠান্ডা মাথায় বুঝবা। তো এইখানে দেখো 1 আওয়ারের মধ্যে 35 গ্রাম গ্লুকোজ লাগতেছে। আমার কথাটা বুঝছো? 1 আওয়ারের মধ্যে 35 গ্রাম গ্লুকোজ লাগতেছে। তো দেখো 35 গ্রাম গ্লুকোজ লাগছে, খুবই ভালো কথা। এখন বলছে একদিনে 24 ঘন্টা যাত্রার জন্য প্রয়োজনীয় পরিমাণ গ্লুকোজ, কি বলছে? একদিনের 24 ঘন্টা যাত্রার জন্য প্রয়োজনীয় পরিমাণ গ্লুকোজের দেহকোষে। এখানে 24 ঘন্টা সে যাত্রা করবে, এখানে কতটুকু গ্লুকোজ লাগছে আমি জানি না, এই 24 ঘন্টার জন্য কতটুকু গ্লুকোজ লাগছে আমি জানি না, গ্লুকোজ লাগছে আমি জানি না। তো গ্লুকোজ দেহকোষে জারণকালে এই গ্লুকোজটা কি করবে? দেহকোষে জারণ করবে। কিভাবে জারণ করবে? দেখো C6H12O6 এ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তুমি জানো কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি তৈরি করবে। যে কোনো হাইড্রোকার্বন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। ভালো করে বুঝবে, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। খুবই ভালো কথা এই জায়গাটাতে, খুবই ভালো এই জায়গাটাতে। এখন দেখো, এখন তোমাকে কি করতে হবে? সমতা করতে হবে। এখানে 6 দাও, এখানেও 6 দেয়া লাগবে। দেখো মিলে গেছে, আর এখানেও 6 দাও, বাস মিলে যাবে। তো আমার কথা হচ্ছে, বলছে যে এই যে দেহকোষে যে 24 ঘন্টায় সে যাত্রা করবে, যাত্রাকালে অক্সিজেন সিলিন্ডার থেকে ব্যয়িত অক্সিজেন, এই অক্সিজেন সিলিন্ডার, এটা একটা অক্সিজেন সিলিন্ডার মনে করো, এখানে অক্সিজেন আছে, এই অক্সিজেন সিলিন্ডার থেকে ব্যয়িত অক্সিজেন, কতটুকু অক্সিজেন ব্যয় হবে? ব্যয়িত অক্সিজেন ও উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এই যে কতটুকু অক্সিজেন ব্যয় হচ্ছে, একটু হাইলাইট করি এটাতে, কতটুকু অক্সিজেন ব্যয় হচ্ছে
এবং কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটার গ্রাম ও লিটার এককে প্রমাণ অবস্থা বললেই বুঝতে পারবা হচ্ছে এসটিপি তে বের করতে হবে। ঠিক আছে, এসটিপি তে বের করতে হবে। এখন তোমাকে বলছে 1 আওয়ারের জন্য 35 গ্রাম লাগবে, আর আমার বের করতে হবে হচ্ছে 24 আওয়ার্সের জন্য। তার মানে প্রথমেই আগে তুমি লিখে নাও যে ওই মানুষটা 24 আওয়ার্সে প্রয়োজনীয় অক্সিজেন ওই মানুষটা 24 আওয়ার্সে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ কত? 35 ইন্টু হচ্ছে 24 গ্রাম। তার মানে এখানে আসবে হচ্ছে 840 গ্রাম। ঠিক আছে, 840 গ্রাম। তো এইটা গেল আমার হচ্ছে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। আচ্ছা, তো আমার দরকার, এখানে বলা হয়েছে প্রয়োজনীয় অক্সিজেন, সরি এটা প্রয়োজনীয় অক্সিজেন কেন, প্রয়োজনীয় গ্লুকোজ হবে, সরি। দেখো প্রয়োজনীয় গ্লুকোজের পরিমাণ, এটা কি রে, এটা কাজ করে না কেন, কি হ্যাং করবে এটা হ্যাং করে। দেখো এটা হচ্ছে প্রয়োজনীয় গ্লুকোজের পরিমাণ। কি বাবা এটা, এবার ঠিক আছে, প্রয়োজনীয় গ্লুকোজের পরিমাণ এটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন দেখো আমার এই গ্লুকোজ থেকে অক্সিজেনও বের করতে হবে, দেখছো, গ্লুকোজ থেকে অক্সিজেন বের করতে হবে, আবার গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইডও বের করতে হবে। আচ্ছা একটু দাঁড়াও তো, ঠিকই চলতেছিল, একটু দাঁড়াও। ভালো জিনিসটা চালাচ্ছি, ভালো জিনিসটা আবার হ্যাং করতেছে, এটা কোনো কথা? আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে 24 আওয়ার্সে তোমার এই প্রয়োজনীয় গ্লুকোজের পরিমাণটা তুমি বের করছো, খুবই ভালো কথা। এখন দেখো এই গ্লুকোজের পরিমাণ থেকে, তুই বইটা নিয়ে একটা পড়, দেখ এই গ্লুকোজ থেকে তোমার অক্সিজেনের পরিমাণটা বের করো, আর গ্লুকোজ থেকে তোমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বের করো। তাহলে কিভাবে বের করবা? N of C6H12O6 is divided by N of O2 is equal to, দেখো কি হয়, 1 বাই অক্সিজেন হচ্ছে 6। তার মানে এই জায়গাটাতে আমার কি করতে হবে, W বাই M বের করব, আর এখানে আমি বের করব হচ্ছে কি কি চাইছে এখানে এসটিপি তে গ্রাম এবং লিটার এককে। তার মানে এটাও W বাই M করো, W বাই M করলে এখানে W অফ O2 বের হয়ে যাবে। তাহলে এই W বাই O2, তার মানে এখান থেকে আবার বের করো W অফ O2 is divided by M অফ O2 is equal to হচ্ছে V ভাগ 22.4। দেন এখান থেকে V অফ O2 টা বের করে নাও, মানে এইটাও বের করলে হয়, অথবা এই সূত্র থেকে আবার এখানে V ভাগ 22.4 বসায় বের করলেও হবে। এটা কিন্তু W অফ O2 M অফ O2 দেন V অফ O2 বের করলেই এখান থেকেও বের করা যাবে। সেম ভাবে তুমি এইভাবে আবার করো, N অফ C6H12O6 is divided by N of CO2 is equal to হচ্ছে 1 by 6 is equal to, সেম ভাবে প্রসেস করো, W by M equal to হচ্ছে W by M। তো তুমি এখান থেকে বের করে নাও, দেন W of CO2 বের করে নিবা, কারণ এটা হচ্ছে W of CO2। তাহলে W of CO2 বের করবা, দেন তুমি এখান থেকে আবার বের করো W of CO2 is divided by M of CO2 is equal to V of CO2 is divided by 5। দেন এখান থেকে তুমি V of CO2 বের করে।
পারবা না, 2 লাইনে ম্যাথ শেষ। পারবা না, 2 লাইনে ম্যাথ শেষ। ক্লাস তো আটকে নাই, ক্লাস আটকে নাই, কারো আটকে নাই, কারণ ক্লাস আটকাইলে আমি তো বুঝতে পারি, ক্লাস আটকাইলে আমি বুঝতে পারি। সবাই বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে বের করতে হবে? প্রথমেই তোমার এখানে 1 ঘন্টাটা বের করছে, কিন্তু এখানে আমার চাইছে 24 ঘন্টা, তাহলে আগে 24 ঘন্টায় কতটুকু গ্লুকোজ লাগবে সেটা আমার বের করে নিতে হবে। 24 ঘন্টায় কতটুকু গ্লুকোজ লাগবে সেটা তো আমাকে বের করতে হবে। ক্লিয়ার এইটুকু? দেখো প্রশ্নগুলা সব ক্লিয়ার করো, তারপরে হিসাব হবে। প্রশ্নগুলা সব ক্লিয়ার করো। আচ্ছা ঠিক আছে। তোমরা যেদিন থেকে দেখবো যে অনেক অ্যাটেন্টিভ আরো স্টুডেন্ট নিয়ে আসতেছো, সেদিন থেকে আরো সার্ভিস ভালো পাবো। স্টুডেন্ট তো আমার কম। স্লো কাজ করতেছে রে। করবেন স্মার্ট বোর্ডে ল্যাক করে এই জিনিস। সুন্দর একটা জিনিস এটা, এটা নোট 1 নামানো যায় না? পরে না, ও এটা কাজ করতেছে না। স্টুডেন্ট বাড়ায় যাবে, এটাই হচ্ছে কথা। লাথি দিয়ে আসলে বের করে দেওয়া উচিত। আচ্ছা দাঁড়াও, একটু একটু ঠান্ডা হোক বোর্ডটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, এটা একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ আচ্ছা, সবই সেম ভাইয়া। আমাদেরকে কি আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিবেন না? দিব দিব। দেখ 3.26 দেখ, 26-এ বলছে কি যে চুনা পাথর ও HCl, চুনা পাথরের সঙ্গে কি CaCO3, চুনা পাথর ও HCl এর বিক্রিয়ায়, তুমি জানো চুনা পাথর ও HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ভাইয়া? চুনা পাথর HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। তুমি জানো ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে তুমি পাবা হচ্ছে, যখনই কোনো একটা জায়গায় কার্বনেট থাকে তার মানে ওইটাকে ভাঙলে তুমি পাবা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বনেট থাকলেই কার্বন ডাই অক্সাইড। না পিডিএফ দিব না, পিডিএফ দিলে তোমরা দেখে দেখে ম্যাথ করবা, তোমাদের ম্যাথ দেখে দেখে করা যাবে না, দেখে দেখে ম্যাথ করা যাবে না। হ্যাঁ নোট 2টা নামাতো, এটা নোট 3 না? নোট 2টা নামাও। নোট 2টা নামাই দে। ইউজার ফ্রেন্ডলি নোট 1টা নামা। তো এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করছে, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের পানি তৈরি হয়েছে। এখান থেকে আর আমার কোনো কিছু করার দরকার নাই। প্রশ্নে কি বলছে সেটা দেখো। তো বলা হয়েছে 85% বিশুদ্ধ 20 গ্রাম চুনা পাথর। এখানে কি বলা আছে? 85% 20 গ্রাম চুনা পাথর। ঠিক আছে, 85% 20 গ্রাম চুনা পাথর। তার মানে তোমার এটা কি দাঁড়াচ্ছে? ডাব্লিউ এর মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 85 ডিভাইডেড বাই কত? 100। এটা কিন্তু আমি এর আগে দিন করে দেখাইছিলাম কিভাবে আসে, কারণ এটা 85%, বাকিটা ভেজাল, বাকিটা ভেজাল। 20 গ্রাম চুনা পাথর ও HCl এসটিপি তে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন ও ভর গণনা করো। তার মানে এর সাথে আমার এর সম্পর্ক, এর সাথে আমার এর সম্পর্ক। আমার কথা বুঝতে পারছো? দেন তুমি এইভাবে করো, এন অফ ক্যালসিয়াম কার্বনেট
divided by n of carbon dioxide is equal to 1/1. দেন এখান থেকে তুমি বের করো W by M। এখানে যেহেতু ভর এবং আয়তন বের করতে পারছি, একবার W by M বের করো। দেন এখান থেকে এগুলা কিন্তু W of CO2 এইভাবে লিখবা, W of CO2, M of CO2 এগুলা লিখবা, এগুলা সাফিক্স গুলা লিখে দিবা নিচের দিকে, ঠিক আছে? তো এখন দেখা হচ্ছে W by M ইকুয়াল টু দেন VS। এটা কিন্তু আমি করব, সরি VS তো না, V ভাগ 22.4, এটা করব হচ্ছে আমি STP তে কার্বন ডাই অক্সাইডের আয়তন নির্ণয় করব। আয়তন, ঠিক আছে, ক্লিয়ার? দুইটাই বের করবা, হিসাব শেষ। আচ্ছা, আমি আজকে যেটুকু পড়াবো সেটুকু তোমার কাজের। আচ্ছা, এরপরে চলে আসি নিজে করো। নিজে করো, নিজে করো নিজে করো তোমার কি আসবে এখানে 3.4 এর সব ম্যাথ করবা। সব ম্যাথ করতে হবে, ঠিক আছে? নিজে করো 3.4 এর সকল ম্যাথ করতে হবে। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। এখন আসি, একটা টপিক শিখাবো, সেটা হচ্ছে তোমার লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট, তোমার লিমিটিং বিক্রিয়ক যেহেতু বলে, রিএজেন্ট না বলে আমি রিঅ্যাক্টেন্ট বলতে পারি, ইট উইল বি বেটার। লিমিটিং রিঅ্যাক্টেন্ট বলতে পারি, কথা বুঝি। প্রথম কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। প্রথম প্রশ্ন, ভাইয়া কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? পড়াবো পড়াবো, তোদের একদম দম থাকে না রে ভাই, আগে পড়াই তারপরে একটা একটা করে ধরি, এতগুলা কিভাবে লোড নিবি? এটা বার্নিং কোশ্চেন, কেউ তোমাকে এটা বুঝাবে না আগে যে লিমিটিং বিক্রিয়কটাতে তুমি কিভাবে বুঝবে। আচ্ছা, প্রথম কথা, যখন দেখবা প্রশ্নে দুটো বিক্রিয়কের এটা একটা মানে ইম্পর্টেন্ট টপিকস। ডাব্লু অথবা, আচ্ছা ডাব্লুই লিখে দিই। আবার কখন দেখব? যখন দেখবা প্রশ্নে ওই সেম দুইটা বিক্রিয়কের ফি দেয়া আছে। তো প্রশ্নটা তোমাকে এইভাবে বুঝতে হবে, মনে করো এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, সি হচ্ছে উৎপাদ। তখন দেখবা এরও ডাব্লু দেয়া আছে, বি এরও ডাব্লু দেয়া আছে। কথা বুঝতে পারছো? এরও ডাব্লু দেয়া আছে, বি এরও ডাব্লু দেয়া আছে। হয় এটা দেয়া থাকবে,
না হয় দেখবা এ এরও ভি দেয়া আছে, বি এরও ভি দেয়া আছে। একটার ডাব্লু একটার ভি দেয়া থাকলে বুঝতে হবে এখানে লিমিটিং বিক্রিয়কটা বের না করলেও হবে। বাট যখনই দেখবা দুইটা বিক্রিয়কেরই ডাব্লু দেয়া আছে অথবা দুইটা বিক্রিয়কেরই ভি দেয়া আছে, তার মানে বুঝতে হবে ওখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা কাজে লাগবে, তখনই বুঝতে হবে, তখন বুঝবো এখানে লিমিটিং বিক্রিয়ক আছে। এটা একদম মাস্ট। ঠিক আছে, হেডফোন তো ওখানে আছে। বুঝতে পারছো? তাহলে লিমিটিং বিক্রিয়ক কখন বের করতে হয়, লিমিটিং বিক্রিয়ক কখন বের করতে হবে বুঝতে পারছো জিনিসটা? জিনিসগুলা খুবই টেকনিক্যাল, খুবই ঝামেলাযুক্ত, আবার খুবই ইজি। সো তুমি যদি চাও তাহলে তুমি এটা ইজিলি বের করতে পারবা, আর তুমি যদি না চাও তাহলে ইজিলি বের করতে পারবা। আজকে এই পর্যন্তই ক্লাসটা থাকবে। সবার জন্য শুভকামনা। আপনাদেরকে আমি একটু পরেই দিব। 8 জন ক্লাস করছেন, কারণ আপনারা বিশ্ব